সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওতে মাধ্যমিকের WBT টেস্ট পেপারের মডেল কোশ্চেন পেপার 1 থেকে 10-এর পাটিগণিতের অংশগুলি আলোচনা করেছি। যারা এই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্ট দেখে ভিডিওগুলি দেখে নেবে। আজকের ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 11, 12 ও 13-র পাটিগণিতের অংশগুলি আলোচনা করব। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইরকম অংশভিত্তিক সমাধান আশা করি তুমি কোনো ইউটিউব চ্যানেলে পাবে না। তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না। যদি স্কিপ করে ভিডিওটা দেখো তাহলে কিন্তু সব জিনিস বুঝতে পারবে না। তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা মডেল কোশ্চেন পেপার 11, যার পেজ নম্বর হচ্ছে 123, পাটিগণিতের অঙ্কগুলো আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন একের দাগের প্রশ্ন কি বলেছে না, 8% বার্ষিক চক্রবৃদ্ধি হারে P টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত তোমাকে নির্ণয় করতে হবে। সূত্রটা কি তোমরা নিশ্চয়ই জানো, P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এখানে n এর মান তোমার বলে দেওয়া আছে 3, তাহলে এত টাকা, যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে। এবার আসি 2-এর দাগের 1-এর অঙ্কটা। দেখো 2-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে না, অংশীদারি ব্যবসায় কমপক্ষে জন অংশীদার দরকার। অংশীদারি ব্যবসায় সবচেয়ে কম লোকের দরকার হচ্ছে তোমার 2 জন। এটা তোমার উত্তর। এখন আমরা 3-এর দাগের 1-এর অঙ্কটা করবো। দেখো 3-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে, যদি কিছু টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 400 টাকা ও 410 টাকা হয়, তবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। এই বিবৃতিটা সত্য না মিথ্যা তোমাকে যাচাই করতে হবে। তাহলে এখানে তোমার চক্রবৃদ্ধি সুদ বলা আছে কত, চক্রবৃদ্ধি সুদ সেটা তোমার বলা আছে 410 টাকা। সরল সুদ এটা তোমার বলা আছে 400 টাকা এবং সময় বলে দেওয়া আছে তোমার 2 বছর। তাহলে এক্ষেত্রে তোমরা চক্রবৃদ্ধি সুদের হার তোমরা কি করে নির্ণয় করবে, তোমাকে একটা শর্ট ট্রিক্স বলছি, এটা মনে রাখবে। চক্রবৃদ্ধি সুদ যেটা দেওয়া আছে সেটা প্রথমে তোমরা লিখবে, সেখান থেকে কি করবে সরল সুদটাকে তোমরা বাদ দিয়ে দেবে এবং এই পুরো ক্যালকুলেশনটাকে তোমরা 2 দিয়ে গুণ করবে। এই পুরোটাকে কি করবে না সরল সুদ দিয়ে তোমরা ভাগ করবে এবং শতকরার জন্য তোমরা কি করবে না 100 দিয়ে তোমরা গুণ করবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে, 410 থেকে 400 বাদ দিলে আসছে তোমার 10 × 2 বাই তলায় 400 × 100%। এই 0 0 কেটে দাও, 2 2 4, 2 5 10, অর্থাৎ 5%। তোমার প্রশ্নে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদের হার 5%। তাই এই বিবৃতিটা কি হবে না, এই বিবৃতিটা হবে তোমার সত্য। এবার আসি 4-এর দাগের 1-এর অঙ্কটা। দেখো 4-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে না, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে তোমার আসল, যেটাকে আমরা পি দিয়ে সূচিত করি, এটা তোমার বলা আছে 400 টাকা। আমরা ধরে নিচ্ছি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, যেটাকে আমরা R% দিয়ে সূচিত করি, এটা আমরা ধরে নিচ্ছি X%। এখানে সময়, যেটাকে আমরা N দিয়ে সূচিত করি, এটা বলে দেওয়া আছে তোমার 2 বছর। সমূল চক্রবৃদ্ধি যেটাকে আমরা ক্যাপিটাল দিয়ে সূচিত করেছি, এটা বলে দেওয়া থাকে কত না, এটা বলে দেওয়া আছে তোমার 441 টাকা। তাহলে শর্তানুসারে আমরা সমূল চক্রবৃদ্ধি সূত্র কি জানি না, P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n, এটা সমান সমান a। এবার এখানে মানগুলো বসিয়ে নাও, p এর জায়গায় বসাও 400, 1 + r মানে হচ্ছে x/100 হোল স্কোয়ার = 441। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 + x/100 হোল স্কোয়ার = 441 বাই এই 400 দিয়ে এটা ভাগ করে নাও। দেখো 441 হচ্ছে 21-এর বর্গ
এবং 400 হচ্ছে 20 বর্গ, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 21/20 তার স্কোয়ার। এবার লক্ষ্য করে দেখো ওপরের ঘাতগুলো সমান, তাহলে নিচের নিধানগুলো কি হবে? সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 + x/100 এটা সমান সমান 21/20। তাহলে বা x/100 এটা সমান আমরা লিখতে পারি 21/20 - 1। এখানে 20 যদি আমরা লসাগু করে নিই তাহলে 21 - 20 সমান সমান 1/20। তাহলে এখান থেকে x সমান 100কে 1 দিয়ে গুণ করলে আসছে তোমার 100/20, 20 5 100 5, অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান সমান 5%। এটা তোমার উত্তর। এবার আমরা 4 থেকে 2 অঙ্ক করবো। দেখো 4 থেকে 2 অঙ্কটা কি বলেছে? অমল ও কমল বছরের প্রথমে 12,000 টাকা ও 15,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 5 মাস পরে অমল আরও 2,000 টাকা ওই ব্যবসায় দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবেন? তাহলে অমলের প্রথম ছিল কত? 12,000 টাকা। তাহলে অমলের 12,000 টাকা 5 মাস এবং 5 মাস পরে অমল আরও কী করছে? ব্যবসায় আরও 2,000 টাকা দিচ্ছেন। তাহলে 12,000 যোগ 2,000 সমান সমান 14,000 টাকা। এখানে 5 মাস ছিল, তাহলে এখানে ক মাস খাটবে? না 7 মাস খাটে। এবার আসি কমলের কত টাকা ছিল? না কমলের ছিল তোমার 15,000 টাকা, এটা সারা বছরই খাটছে, অর্থাৎ 12 মাসই খাটছে। তাহলে কমলের 15,000 টাকা 12 মাস খাটে। তাহলে এখান থেকে আমরা অমল ও কমলের মূলধনের অনুপাত বের করব। তাহলে অমল ও কমলের মূলধনের অনুপাত সমান আমরা কি লিখতে পারি? দেখো অমলের 12,000 টাকা ছিল, এটা 5 মাস খেটেছে এবং 14,000 টাকা 7 মাস খাটে, অর্থাৎ 14,000 গুণ 7 অনুপাত চিহ্ন কমলের 15,000 টাকা 12 মাস খাটে। এখান থেকে তোমরা কি করবে? এই 3টে করে শূন্য তোমরা বাদ দিয়ে দেবে। তাহলে এখানে কত আসছে তোমার? 12 গুণ 5 প্লাস 14 গুণ 7, এখান থেকে আসছে 15 গুণ 12। এটা যদি তোমরা গুণ করে নাও 12 5 60, 14 7 98, 15 12 180, এটা যোগ করলে আসছে 8 6 15 158, এটা আসছে তোমার 180। আর এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলে তোমার আসছে কত? না 7 দিয়ে 14, 9 দিয়ে 18, 90, অর্থাৎ 79 অনুপাত চিহ্ন 90। এবার অমলের মূলধনের আনুপাতিক ভাগার করো। অমলের মূলধনের আনুপাতিক ভাগার কত? না 79/169। আর কমলের মূলধনের আনুপাতিক ভাগার এটা কত আসবে? না 90/169। এবার এখানে তোমার মোট লাভ বলা আছে কত? মোট লাভ বলা আছে 27,716, 27,716 টাকা। তাহলে এখান থেকে আমরা অমলের লাভ বের করব। তাহলে অমলের লাভ কত হবে? না 27,716 ইন্টু ওর আনুপাতিক ভাগার কত ছিল? 79/169। এটাকে আমরা যদি 13 দিয়ে কাটাকাটি করি, 13 তার 169, এটা 13 দিয়ে কাটাকাটি করলে আসবে 13 2 26, 1 7 17, 13 1 13, 4 1 41, 13 3 39,
2 এর 6 26, 13 2 26। আবার এটাকে 13 দিয়ে যদি কাটাকাটি করি কত আসছে, 13 একে 13, 8 এর 3 83, 13 6 78, 5 এর 2 52, 13 4 52। এবার 164কে 79 দিয়ে তোমরা গুণ করতে হবে। 164কে 79 দিয়ে গুণ করলে কত আসছে, 9 4 36 6 3, 9 6 54, 3 57, 7 5, 9 কে 9 আর 5 হচ্ছে 14, 4 7 28, 28 2, 6 7 42 আর দিয়ে 44 4 হাতে 4, 7 কে 7 আর 4 11, 6 8 আর 7 15, 5 হাতে 1, 4 4 18 কে 9 2 1। অর্থাৎ এটা তোমার আসছে 12,956 টাকা। তাহলে এখান থেকে তাহলে কমলের লাভ কত হবে, দেখো মোট লাভ তোমার ছিল কত, 27,716 টাকা। সেখান থেকে তোমরা কি করবে না অমলের লাভটাকে বাদ দিয়ে দাও, অর্থাৎ 12,956। এটা বিয়োগ করলে আসছে তোমার কত, এটা 0, 5 কত 11, 6 গিটে 11 হাতে 1, 10 7 16 7 হাতে 1, 3 4 7 1। অর্থাৎ তোমার অমলের লাভ হলো 12,956 টাকা এবং কমলের লাভ হলো 14,760 টাকা। এটাই তোমার উত্তর। এবার আমরা মডেল কোশ্চেন পেপার 12 যার পেজ নম্বর হচ্ছে 126 পাটিগণিত অঙ্কগুলো আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন একের দাগের একেরটা, দেখো একের দাগের একের কি বলছে না, বার্ষিক 4% আর সুদে x বছরের সবৃদ্ধিমূল y টাকা হলে আসল কত টাকা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে পিটা তোমার অর্থাৎ আসলটা তোমাকে নির্ণয় করতে হবে। বার্ষিক সুদের হার এটা তোমার বলে দেওয়া আছে 4%, সময় t সমান বলে দেওয়া আছে তোমার x বছর, সবৃদ্ধিমূল a সমান বলা আছে y টাকা। সরল সুদের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, i সমান সমান p/100। তাহলে এখান থেকে আমরা আয়ের মানটা বের করে নেবো, p আর এর জায়গায় 4 বসাও, টিটা হচ্ছে তোমার x/100। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে কত, 4px/100। এটা হলো তোমার সরল সুদ। তাহলে আসলের সঙ্গে যদি আমরা সরল সুদ যুক্ত করি তাহলে কি পাবো না সবৃদ্ধিমূল, যেটা তোমার বলা আছে কত y টাকা। তাহলে এখান থেকে যদি আমরা 100 লসাগু করে নিই তাহলে কত আসছে, এটা 100p প্লাস 4px এটা সমান y। এখান থেকে আমরা যদি পিটা কমন নিয়ে নিই তাহলে কি লিখতে পারি, 100 প্লাস 4x সমান সমান এটা কোনাকুনি গুণ করলে কত পাবে 100y। তাহলে এখান থেকে p সমান বলা যেতে পারে 100y বাই 100 প্লাস 4x, যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে। এটা তোমার উত্তর। এবার আসি 2 এর দাগের 1 প্রশ্নটা। দেখো 2 এর দাগের 1 প্রশ্ন কি বলেছে না, চক্রবৃদ্ধি সুদের পর্ব 2 হলে পি পরিমাণ টাকার r% হারে n বছর পর কত টাকা হবে। দেখো সমল চক্রবৃদ্ধি সূত্র তোমরা কি জানো, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। যেহেতু সুদের পর্ব 2 তাই কি করবে, সুদের হারটাকে 2 দিয়ে ভাগ করবে এবং হাতটাকে কি করবে 2 দিয়ে গুণ করবে। অর্থাৎ এটা সূত্রটা কি হবে, p × 1 + r/2 × 100 হোল টু দি পাওয়ার কত করবে 2 × n। অর্থাৎ এখানে সুদের পর্ব যেহেতু 2 তাই সুদের পর্বটার জন্য কি করবে, সুদের হারটাকে 2 দিয়ে ভাগ করবে এবং সময়টাকে তোমরা কি করবে 2 দিয়ে গুণ করে নেবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, p × 1 + r/200 হোল টু দি পাওয়ার 2n। এটা হচ্ছে তোমার উত্তর, এত টাকা। এবার আসি 3 এর দাগের 1 অঙ্কটা। দেখো 3 এর দাগের 1 অঙ্কটা কি বলছে, নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে না। এটা বিবৃতিটা কি হবে, মিথ্যা হবে। সবসময় তোমরা মনে রাখবে চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের থেকে বেশি হবে, তবে একটা ক্ষেত্রে কিন্তু সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হবে। সেক্ষেত্রে তোমরা মনে রাখবে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা কি হবে, সর্বদা সমান হবে। আমরা 4 দাগের 1 অঙ্কটা করব। দেখো 4 দাগের 1 অঙ্কটা কি বলেছে না, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল যে আমরা পি দিয়ে সূচিত করি, এটা বলে ধরে নিচ্ছি আমরা x টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, যেটাকে আমরা r% দিয়ে সূচিত করেছি, এটা বলে দেওয়া আছে 5%।
সময়, যেটাকে আমরা এন দিয়ে সূচিত করি, এটা বলে দেওয়া আছে তোমার 2 বছর। চক্রবৃদ্ধি সুদ, যেটাকে আমরা সিআই দিয়ে সূচিত করি, এটা বলে দেওয়া হচ্ছে 615 টাকা। তাহলে শর্তানুসারে দেখো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সূত্র। তাহলে এখান থেকে যদি আমরা আসল অর্থাৎ পিটা বাদ দিই তাহলে কি হলো চক্রবৃদ্ধি সুদ, সেটা সমান আমরা লিখতে পারি সিআই অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট বলা হয় একে। তাহলে এখানে পি এর মান কত, এক্স 1 প্লাস আর হচ্ছে 5 বাই 100, এন এর মান 2 মাইনাস এক্স, এটা হচ্ছে তোমার 615। এটা যদি কাটাকাটি করো 5 একে 5, 5 20 100, এখানে তুমি 20 লসাগু করো, তাহলে 20 একে 20 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স, এটা সমান হচ্ছে 615। 20 আর 1 যোগ করলে আসছে 21 অর্থাৎ 21 বাই 20 তার হোল স্কোয়ার এক্স মাইনাস এক্স ইকুয়াল টু 615। 21 স্কোয়ার হচ্ছে 441, 20 স্কোয়ার হচ্ছে 400, এক্স মাইনাস এক্স এটা সমান 615। এখান থেকে 400 যদি আমরা লসাগু করে নিই তাহলে এটা আসছে 441 এক্স মাইনাস 400 এক্স, এটা সমান হচ্ছে 615। এটা তোমার বিয়োগ করলে আসছে 41 এক্স, এটা সমান হচ্ছে 615 গুণ 400। তাহলে এখান থেকে এক্স সমান আমরা লিখতে পারি 615 গুণ 400 বাই 41। এটা যদি কাটাকাটি করো 41 একে 41 আর 41 5-এ 205 হচ্ছে, তাহলে 15কে 400 দিয়ে গুণ করলে আসবে তোমার 6000। অতএব আসল সমান সমান 6000 টাকা, এটা তোমার উত্তর। 4 থেকে 2 অঙ্কটা দেখো, 4 থেকে 2 অঙ্কটা কি বলেছে না, কোনো ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 3:2, লাভের 5% দাঁড় করার পর এ 1197 টাকা লভ্যাংশ পেলে সমগ্র লাভ কত। তাহলে এখানে বলে দেওয়া আছে তোমার এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। তাহলে এ এর মূলধনের অনুপাত এটা সমান কত হবে না 3/5। ধরে নিচ্ছি আমরা মোট লাভ এটা সমান এক্স টাকা ধরে নিলাম। এবার মোট লাভের কি করছে 5% দান করছে, তাহলে দান করেন কত, মোট লাভ ছিল এক্স টাকা, তার কত পার্সেন্ট বলেছে 5%। এটাকে আমরা লিখতে পারি 5% মানে 5/100, কাটাকাটি করে 5 20 100, তাহলে এক্স বাই 20 এত টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বাকি লাভ কত না এক্স মাইনাস এক্স বাই 20। এখানে যদি 20 লসাগু করো তাহলে কত আসছে 20x মাইনাস এক্স, এটা সমান আসছে 19x বাই 20 এত টাকা। এবার এই টাকা কি হবে, এই যে বাকি লাভটা এটা মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি তাহলে 19x বাই 20 ইন্টু এর মূলধন আনুপাতিক ভাগের কত ছিল 3/5, আর এ কত টাকা লভ্যাংশ পেয়েছে না 1197 টাকা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 19x ইন্টু 3 সমান 1197 গুণ 20 গুণ 5। তাহলে এখান থেকে x সমান আমরা লিখতে পারি 1197 গুণ 20 গুণ 5 বাই 19 ইন্টু 3। এটা যদি 19 দিয়ে কাটাকাটি করো 19 6 114, 5 57, 3 19 57, 3 21 63, তাহলে এটা গুণ করলে আসছে 20 5 100, 100কে 21 দিয়ে গুণ করলে 2100। অতএব এখান থেকে আমরা বলতে পারি মোট লাভ সমান সমান 2100 টাকা, এটা তোমার উত্তর। এবার আমরা মডেল কোশ্চেন নাম্বার 13 যার পেজ নম্বর হচ্ছে 128 এর পাটিগণিত অঙ্কগুলো আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন একের দাগের আগের প্রশ্ন কি বলেছে, কিছু টাকা 16 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে। মনে করো তোমার আসল হচ্ছে 100 টাকা,
সুদে মূলে দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ এটাকে 2 দিয়ে গুণ করলে কত পাচ্ছ না 200 টাকা। তাহলে এক্ষেত্রে সুদ কত টাকা হচ্ছে না 200 থেকে তোমরা 100 বাদ দিয়ে দাও, অর্থাৎ 200 থেকে 100 বাদ দিলে কত পাচ্ছ 100 টাকা। এটা কত বছর হয়েছে না 16 বছর হয়েছে, তাই তোমরা 16 দিয়ে ভাগ করে নেবে। এটা কাটাকাটি করো, 4 4 16, 4 25 100, এটা ভাগ করলে কত আসবে 6.25%। এটা হচ্ছে বার্ষিক সুদের হার, যেটা তোমার আছে অপশান ডি এর মধ্যে। এবার আসি 2 দাগের একের অঙ্কটা। দেখো 2 দাগের একের অঙ্কটা কি বলেছে, আসল ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে ড্যাশ সম্পর্ক আছে। আসল ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে সরল সম্পর্ক আছে। যদি আসল বাড়ে চক্রবৃদ্ধি সুদও বাড়বে, আর আসল কমলে চক্রবৃদ্ধি সুদও কমবে, তাই এই সম্পর্কটা সরল সম্পর্ক। এবার আসি 3 দাগের একের প্রশ্নটা। দেখো 3 দাগের একের প্রশ্ন কি বলেছে, গ্রামের জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 4% হলে n বছর পর জনসংখ্যা হবে p × 1 - r/25 হোল টু দি পাওয়ার n। দেখো জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে, তাহলে আমরা সূত্র কি জানি, জনসংখ্যার বৃদ্ধির সূত্র p × 1 + r/100, অর্থাৎ এখানে r বলে দিয়েছে কত 4r/100 হোল টু দি পাওয়ার n। এটা যদি কাটাকাটি করো 4 25 100, তাহলে এটা কত আসছে p × 1 + r/25 হোল টু দি পাওয়ার n। কিন্তু তোমার প্রশ্নে বলা আছে এটা মাইনাস আছে, তাই বিবৃতিটা কি হবে না, এই বিবৃতিটা হবে তোমার মিথ্যা। এবার আমরা 4 দাগের একের অঙ্কটা করবো। দেখো 4 দাগের একের অঙ্কটা কি বলেছে, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 15,625 টাকার সবৃদ্ধি মূল 17,576 টাকা হবে। তাহলে এখানে তোমার আসল, যেটাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে সূচিত করি, এটা তোমার বলে দেওয়া আছে 15,625 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, যেটাকে আমরা r% সূচিত করি, এটা বলে দেওয়া আছে তোমার 4%। সময় তোমাকে বের করতে হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি সময়, যেটাকে আমরা n দিয়ে সূচিত করি, এটা সমান ধরে নিচ্ছি আমরা x বছর। সমূল চক্রবৃদ্ধি, যেটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে সূচিত করি, এটা তোমার বলে দেওয়া আছে 17,576, 17,576 টাকা। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n = a। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির সূত্র। তাহলে p এর জায়গায় কত বসাবে না 15,625, 1 + r, আর এর জায়গায় 4/100 হোল টু দি পাওয়ার x, এর মান হচ্ছে 17,576। এখান থেকে তোমরা যদি কাটাকাটি করো 4 × 4, 4 25 100, এটাকে ডান দিকে নিয়ে চলে যাব। এখানে তোমরা 25 লসাগু করে নাও, তাহলে 25 × 25 + 1 ঘাতে x, এটা সমান সমান লিখতে পারি 17,576 / 15,625। 25 আর 1 যোগ করলে আসছে 26/25 ঘাতে x। এটা দেখো 26/25 কোনো একটা সংখ্যার ঘাতে হবে, হয় স্কোয়ার হবে নয় কিউব হবে। দেখো যেহেতু 25 স্কোয়ার আমরা জানি কত, 25 স্কোয়ার হচ্ছে 625, তাহলে এটা স্কোয়ার হবে না, তাহলে নিশ্চয়ই এটা কিউব হবে। 25 কিউব হচ্ছে এটা হয়, আর 26 কিউব হচ্ছে এটা হয়। তোমরা এটা ক্যালকুলেশন করে নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে এখান থেকে নিধানগুলো সমান, পরের ঘাতগুলো কী হবে সমান হবে। তাহলে এখান থেকে x এর মান আমরা কত বলতে পারি 3। তাহলে অতএব নির্ণয় সময় সমান কত না 3 বছর। আমরা 4 থেকে 2 অঙ্কটা করবো। দেখো 4 থেকে 2 অঙ্কটা কি বলেছে না x ও y দুজন মিলে 2,50,000 টাকা একটি বাড়ি কিনে 3 লাখ টাকায় বিক্রি করলেন। বাড়িটি কেনার সময় x y এর 1.1 গুণ অর্থাৎ 1.5 গুণ টাকা দিয়ে থাকলে y কত টাকা লভ্যাংশ পাবেন। তাহলে আমরা ধরে নিচ্ছি y এর মূলধন এটা ধরে নিচ্ছি আমরা a টাকা। তাহলে x এর মূলধন কত না y এর 1.5 গুণ পরিমাণ টাকা দিয়েছে, তাহলে a গুণ 1.1 এটা আমরা লিখতে পারি কত 3a/2 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x ও y এর মূলধনের অনুপাত
এটা সমান কত না এক্স এর হচ্ছে তোমার 3a/2 এবং ওয়াই এর হচ্ছে a, তাহলে উভয় পক্ষ থেকে a কে যদি কেটে দিই তাহলে কত আসছে 3:2, 1 2 হয়ে যাচ্ছে, অর্থাৎ 3:2। এখান থেকে আমরা ওয়াই এর মূলধনের আনুপাতিক ভাগাড় বের করবো, কত আসছে না 2/5। এবার দেখো বাড়িটি কেনার সময় বাড়িটি কিনেছিল কত টাকা না 2,50,000 টাকায়, তাহলে এখান থেকে বিক্রি করছে কত টাকায় না 3 লাখ টাকা, তাহলে এখান থেকে লাভ করছে কত টাকা, তাহলে লাভ হচ্ছে কত টাকা না 3 লাখ। লাভ হচ্ছে তোমার হচ্ছে 50,000 টাকা। তাহলে এই লাভের কত অংশ পাবে না 2/5 অংশ পাবে ওয়াই, তাহলে অতএব ওয়াই এর লাভ এটা সমান আমরা বলতে পারি 50,000 ইন্টু ওর আনুপাতিক ভাগাড়, অর্থাৎ 2/5, এটা কাটাকাটি করো, তাহলে কত আসছে 20,000 টাকা। এটা তোমার উত্তর। ডব্লিউবিটি টেস্ট পেপারের বাকি অংশগুলো সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের দীর্ঘোত্তরীয় প্রশ্নে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘোত্তরীয় প্রশ্নগুলো নিয়ে আরেকটি ভিডিও আপলোড করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।